বিবেকানন্দের জীবনে মহীয়সী নারী। পৃথ্বীরাজ সেন। পাঠ করছি গোপা বাগচি। সিস্টার ক্রিস্টিন। শাড়ি পরিহিতা এই বিদেশিনীকে দেখলে মনে হতো তিনি বুঝি এক ভারতকন্যা। তিনি ছিলেন শান্ত স্বভাবের, স্বল্পবাক মানুষ। আঘাতে আঘাতে জর্জরিতা হলেও মুখ ফুটে সেই বেদনার কথা কারো কাছে খুলে বলতেন না। তাই বোধহয় স্বামীজি এই বিদেশিনী কন্যাকে বান্ধবীর মর্যাদা দিতেন। তার প্রতি উজাড় করে দিতেন স্নেহ এবং ভালোবাসা। কখনো কখনো তাকে ডাকতেন ক্রিস্টিনি বলে। তিনি হলেন মিস্টার ক্রিস্টিন। ক্রিস্টিন গ্রিনস্টাইডেলে জন্ম হয়েছিল 1866 সালের 17 আগস্ট তারিখে জার্মানির নুরেমবার্গ শহরে। 3 বছরের ছোট্ট ক্রিস্টিন তার বাবার হাত ধরে এলেন আমেরিকার ডেট্রয়েট শহরে। বাবা ফ্রেডারিক ছিলেন এক মুক্ত মনের মানুষ। নানা বিষয়ে অসামান্য জ্ঞান ছিল তাঁর। তিনি বিশ্বাস করতেন আমাদের জীবনের প্রতিটি প্রহরকে ইতিবাচক কাজে লাগানো উচিত। ব্যবসায়িক জ্ঞান কম থাকায় তার পিতাকে বারে বারে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। ব্যবসা করতে গিয়ে নানাভাবে প্রতারিত ও প্রবঞ্চিত হয়েছিলেন তিনি। এই দরিদ্রতা তাঁর স্বাস্থ্য ভেঙে দেয়। 17 বছর বয়সে ক্রিস্টিন তাঁর স্নেহময় পিতাকে হারালেন। এই সময় থেকেই বোধহয় ঈশ্বর তাঁকে একটির পর একটি অগ্নি পরীক্ষার সামনে এনে দাঁড় করিয়েছিলেন। বেচারি ক্রিস্টিন। 5 জন ছোট ছোট বোনের দায়িত্ব এসে পড়ল তার কিশোরী কাঁধে। মায়ের সেই শোকাচ্ছন্ন মুখচ্ছবির কথা সব সময় মনে পড়ে যায় ক্রিস্টিনের। কি করে এতজনের সংসার চালাবেন তিনি? বাধ্য হয়ে একটি স্কুলের শিক্ষিকার কাজ নিলেন। তখন থেকে ঈশ্বরের প্রতি অপার আনুগত্য প্রদর্শন করতে থাকেন তিনি। তাকে ডেট্রয়েটের এক খ্রিস্টান সাধিকা হিসেবে সকলে সেই সময় থেকেই চিনেছিলেন। সারাদিন কেটে যেত নানা কাজের মধ্যে। সময়ের হিসাবে অবশেষে রাত্রি নামত। নাক্ষত্রিক আকাশের দিকে তাকিয়ে ক্রিস্টিন বোধহয় ফেলে আসা দিন যাপনে নানা কথা ভাবতেন। ভাবতেন কেন জন্ম এবং কেন নির্যাতন। তার জীবনের সেই বেদনা বিধুর মুহূর্তে স্বামীজি এলেন এক চলিষ্ণু অগ্নিশিখা রূপে। ক্রিস্টিনের জীবন কাহিনী বিশ্লেষণ করলে আমাদের মনে হয় আমাদের জীবনে নিত্য ঘটমান সব ঘটনা বুঝি আগে থেকেই নির্ধারিত হয়ে থাকে। আমরা বোধহয় কোনো এক অদৃশ্য নাট্যকারের লেখা সংলাপগুলি আচ্ছন্নের মতো উচ্চারণ করে যাই। তারপর অভিনয় শেষ হলে পর্দার আড়ালে চিরকালের জন্য হারিয়ে যায়। সামনে পড়ে থাকে বিরাট প্রেক্ষাগৃহ। তখন স্বামীজি সবেমাত্র শিকাগোয় বক্তৃতা দিয়ে মার্কিন দেশ জয় করেছেন। স্বামীজির এই অপ্রতিরোধ্য সমর্থনের জোয়ার আছড়ে পড়েছিল ডেট্রয়েট শহরে। 1894 সালের 24 ফেব্রুয়ারি তারিখে ক্রিস্টিন তার প্রতিবেশিনী বান্ধবী মেরি সি ফ্রাঙ্ককে নিয়ে এলেন স্বামীজির বক্তৃতা শুনতে। বিবেকানন্দ এই নামটির সঙ্গে ইতিমধ্যেই ক্রিস্টিনের পরিচয় ঘটেছিল, কিন্তু তিনি হিন্দু ধর্ম সম্পর্কে কিছুই জানতেন না। বরং গড়পড়তা খ্রিস্টানের মতো তাঁর কেবলই মনে হতো হিন্দু ধর্মে বেশ কিছু মধ্যযুগীয় কুসংস্কার রয়ে গেছে। এই ধর্ম মহিলাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না। সেদিন ওই বক্তৃতা সভায় এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। বিবেকানন্দের মেঘমন্ডিত কণ্ঠস্বর সমৃদ্ধ ভাষণ শুনে ক্রিস্টিন বোধহয় নতুন জীবন লাভ করলেন। পরবর্তীকালে এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ক্রিস্টিন স্বীকার করেছেন, 5 মিনিট বিবেকানন্দের কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হলো আমার জীবনের একটি বন্ধ বাতায়নের দুয়ার চিরদিনের জন্য উন্মুক্ত হয়ে গেল। বিস্ময়ে আমি নিঃশ্বাস বন্ধ করেছিলাম। পাশে বসে থাকা বান্ধবীর চোখে চোখ রেখে বলেছিলাম, ভাগ্যিস এই সুযোগটা আমার হারায়নি। হারালে জীবনের কোনোদিন পরশ পাথরের সন্ধান পেতাম না।
সেই হলো এক আশ্চর্য সংযোগ। তারপর ক্রিস্টিন একেবারে পাল্টে গেলেন। তাঁর স্মৃতি সত্তা ভবিষ্যৎ জুড়ে তখন স্বামীজির অবস্থান। তিনি ধারাবাহিকভাবে 6 সপ্তাহ ধরে স্বামীজির আলোচনার ক্লাসে এলেন। বেদান্তের বাণী তাঁকে উদ্দীপ্ত করল। স্বামীজি চলে গেলেন। ক্রিস্টিনের হৃদয় বলল, আই হ্যাভ নোন দিস মাইন্ড বিফোর, অর্থাৎ এই মনটির সঙ্গে তাঁর জন্ম জন্মান্তরের সম্পর্ক। একজন মানুষ তার বৈদ্যুতিক ব্যক্তিত্বের দ্বারা অন্য একজন মানুষকে কতখানি আকৃষ্ট করলে কথা বলা যায় তা সহজেই অনুমেয়। ক্রিস্টিনের দিন কাটে অস্থিরতার মধ্যে। আবার কবে স্বামীজির সঙ্গে দেখা হবে মনে মনে ভাবতে থাকেন ক্রিস্টিন। হঠাৎ এক সুযোগ এসে গেল তাঁর কাছে। ইতিমধ্যে কেটে গেছে প্রায় 1 বছর। 6ই জুলাই 1895 সালে সন্ধে থেকে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে। সেই বর্ষণ মুখর রাতে প্রকৃতির সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে ক্রিস্টিন এবং তার বান্ধবী মেরি অনেকটা পথ পৌঁছলেন থাউজেন্ড আইল্যান্ড পার্কে। তাঁরা জানতেন এখানকার একটি বাড়িতে স্বামীজি অবস্থান করছেন। স্বামীজি নিজে এসে তাদের দরজা খুলে দিয়ে বললেন, তোমরা আমার সঙ্গে দেখা করার জন্য এতটা পথ পার হয়ে এসেছ? এ তো এক অভাবিত ঘটনা। একটু হেসে ক্রিস্টিন বলেছিলেন, আমরা কেন এসেছি আপনার কাছে তা কি আপনি জানেন? যদি এখন মানবত্রাতা যিশু বেঁচে থাকতেন, তাহলে যে ঔৎসুক্য নিয়ে আমরা তাঁর কাছে যেতাম, সেই একই আগ্রহ আমাদের আপনার কাছে টেনে নিয়ে এসেছে। এই তুলনায় স্বামীজি হয়তো একটু বিব্রত হয়েছিলেন। মৃদু হেসে তিনি বললেন, তোমরা ভুল করছো। আমি কি তোমাদের কাছে যিশু হয়ে উঠতে পারবো কোনোদিন? স্বামীজির সংস্পর্শ ক্রিস্টিনকে আরো বেশি করে হিন্দু ধর্মের প্রতি প্রণোদিত করেছিল। ক্রিস্টিন বেদান্ত ধর্মের গূঢ় বিষয়গুলিকে ভালোভাবে অনুধাবন করতে পেরেছিলেন। থাউজেন্ড আইল্যান্ড পার্কে আসার পর ক্রিস্টিন স্বামীজির অনুগামিনী হয়ে উঠলেন। থাউজেন্ড আইল্যান্ড পার্কে আসার পর ক্রিস্টিন স্বামীজির অনুগামিনী হয়ে উঠলেন। ধীরে ধীরে তিনি ভারতীয় বেদান্ত দর্শনের গূঢ় রহস্য রোমাঞ্চ জগতে প্রবেশে ছাড়পত্র অর্জন করলেন। তাঁকে স্বামীজি দীক্ষিত করেছিলেন। 1899 সালে স্বামীজি দ্বিতীয়বার ইংল্যান্ডে যান। সেখানে তাঁকে অভ্যর্থনা জানাতে ক্রিস্টিন এবং ফ্রাঙ্কে উপস্থিত ছিলেন। স্বামীজি সেখানে 2 সপ্তাহ থেকেছিলেন। তারপর ক্রিস্টিন এবং ফ্রাঙ্ককে সঙ্গে নিয়ে আটলান্টিক পার হয়ে পৌঁছে গেলেন আমেরিকায়। 1900 সালের জুলাই মাসে স্বামীজি ডেট্রয়েটে এসে ক্রিস্টিন পরিবারের সঙ্গে 6টি দিন কাটিয়েছিলেন। এই 6টি দিনের স্মৃতি ক্রিস্টিন কখনো ভুলতে পারেননি। স্বামীজি যে ক্রিস্টিনকে কতখানি স্নেহ করতেন তার পরিচয় লিপিবদ্ধ আছে তাঁর লেখা 70টি চিঠিতে। এই প্রসঙ্গে নিবেদিতা একবার ক্রিস্টিনকে উদ্দেশ্য করে বলেছিলেন, তুমি কি জানো স্বামীজি তোমাকে কতটা স্নেহ করেন? ক্রিস্টিন ছিলেন এক লজ্জাশীলা তরুণী। নিজেকে প্রকাশ করার বিন্দুমাত্র ইচ্ছা বা তাগিদ ছিল না তার মধ্যে। এই পৃথিবীতে অনেক মানুষই আছেন যারা পর্দার আড়ালে জীবন কাটাতে ভালোবাসেন। তারা কোথাও গিয়ে নিজেদের জাহির করেন না। ক্রিস্টিন ছিলেন সেই গোত্রের তরুণী। স্বামীজি বুঝতে পেরেছিলেন যে আপাত শান্ত শীতল এই তরুণীর মধ্যে এক অগ্নিস্ফুলিঙ্গ কাজ করছে। ভারতীয় নারীর উন্নয়নে এবং তাদের অন্ধকার থেকে আলোর পথে উত্তরণে ক্রিস্টিন হবেন তার অন্যতম সহকারিণী। বারে বারে ক্রিস্টিনকে তিনি ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু ক্রিস্টিন তখন পারিবারিক চাপে বন্দিনী জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। মা অসুস্থ হয়ে পড়েছেন। বোনেরা তখনও পর্যন্ত স্বাবলম্বী হতে পারছেন না। এতজনের দায়িত্বভার ক্রিস্টিনকে বহন করতে হচ্ছে। বেশ বোঝা যায় সারাদিনের কাজের শেষে ক্রিস্টিন যখন একা থাকতেন তখন তার মনসমুদ্রে ঝড় উঠত। তিনি সেই বাতিঘরের সন্ধান করতেন যে বাতিঘরের উপর স্বামীজি দাঁড়িয়ে আছেন। অবশেষে ক্রিস্টিনের মায়ের মৃত্যু হল।
বোনেরা লেখাপড়া শেষ করে স্বাবলম্বী হলো। একদিন মধ্যরাতে ঘুম ভাঙা ক্রিস্টিন আবিষ্কার করলেন যে এখন আর দায় দায়িত্ব বলতে কিছু নেই তাঁর। ভারত তাকে ডাক দিল। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে নিপীড়িত, অশিক্ষিত, অসহায় ভারতবাসীর মুখচ্ছবি তার মনের আয়নায় ভেসে উঠল। ক্রিস্টিন যাতে ভারতে আসতে পারেন সেজন্য স্বামীজি তাঁকে $480 একটি চেক পাঠিয়ে দিয়েছিলেন। তবে তখন স্বামীজির শরীর খুব একটা ভালো ছিল না। স্বামীজি বোধহয় আসন্ন মৃত্যুর পদধ্বনি শুনতে পেয়েছিলেন। তাই কথায় কথায় একদিন নিবেদিতাকে লিখেছিলেন, আমি যদি চলে যাই, তুমি তার আমায় লেখা চিঠিগুলো খুলবে। মেয়েটি এখানে এলে অভ্যর্থনা জানাবে এবং বাড়ি পাঠিয়ে দেবে। যদি দেশে ফেরার অর্থ তার না থাকে তবে দয়া করে সেটি তার হাতে দিয়ে দিও। এজন্য যদি তোমাকে দুয়ারে দুয়ারে ঘুরে ভিক্ষা করতে হয় তাতে তুমি বিন্দুমাত্র সংকোচ করো না। এই চিঠির প্রতিটি শব্দ আমাদের দু চক্ষে অশ্রু সজল করে তোলে। বুঝতে পারি ক্রিস্টিনকে স্বামীজি কতখানি ভালোবাসতেন। তাই তার আসন্ন মৃত্যুর আগে ক্রিস্টিনের ভালো মন্দ নিয়ে চিন্তা ভাবনা করেছেন। 1902 সালে 7 এপ্রিল তারিখে ক্রিস্টিন কলকাতায় এসে স্বামীজির সঙ্গে দেখা করলেন। তখন কলকাতার গরম ক্রমশ বাড়ছে। ক্রিস্টিনের জন্য স্বামীজির মনে জেগেছে নানা উদ্বিগ্নতা। শহর কলকাতা পরিবেশের সঙ্গে ক্রিস্টিন কি নিজেকে মানিয়ে নিতে পারবেন? নিবেদিতার সঙ্গে ক্রিস্টিনকে পাঠিয়ে দিলেন মায়াবতীর পথে। ইতিমধ্যে স্বামীজির মহাপ্রয়াণ ঘটল। স্বামীজির মৃত্যু হয়েছে এই সংবাদে ক্রিস্টিন খুবই কষ্ট পেয়েছিলেন। হয়তো ভেবেছিলেন তিনি থাকলে তাঁর গুরুদেবকে এভাবে অকালে চলে যেতে হতো না। দেখতে দেখতে কেটে গেল 8টি মাস। ক্রিস্টিন কলকাতায় ফিরে এলেন। স্বামীজি তাঁকে যে কাজের জন্য ভারতবর্ষে ডেকেছিলেন এবার সেই কাজ তাঁকে করতেই হবে। স্বামী শারদানন্দ এই সময় তাঁকে নানাভাবে সাহায্য করেন। তখন তিনি 17 নম্বর বোসপাড়া লেনে নিবেদিতার বালিকা বিদ্যালয়ে কাজ করতে শুরু করেছেন। উত্তর কলকাতার বিভিন্ন পরিবার থেকে 1-2টি করে বালিকা এই বিদ্যালয়ে ভর্তি হবার জন্য আসছে। আগে এই বিদ্যালয়কে কেন্দ্র করে উত্তর কলকাতার রক্ষণশীল সমাজে যে বিরূপতা ছিল এখন তা ক্রমশ চলে যাচ্ছে। ব্রিটিশ শাসকগণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। 12 বছর ধরে নিবেদিতার স্কুলে কাজ করে গেলেন ক্রিস্টিন। তিনি নিবেদিতাকে স্কুলের কাজে সাহায্য করতেন। এই স্কুলের পরিচালিকা হিসাবেও আমরা ক্রিস্টিনকে বহু পরিশ্রম করতে দেখেছি। জীবন কাটাতেন এক হিন্দু সন্ন্যাসিনীর মতো। ক্রিস্টিন এবং নিবেদিতাকে দেখতে যেতেন অনেক বরেণ্য বাঙালি। আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশ বসু, লেডি অবলা বসু, সরোজিনী নাইডু। মাঝে মধ্যে শ্রীমাও এই 2 বিদেশিনী কন্যার সঙ্গে দেখা করার জন্য বোসপাড়া লেনে ওই বাড়িতে পদধূলি রাখতেন। ক্রিস্টিন ভালো বাংলা বলতে পারতেন, নিখুঁতভাবে শাড়ি পরতেন। তার মুখখানা ছিল বাঙালি নারীর মতো। শাড়ি পরা ক্রিস্টিনকে দেখে ছাত্রীরা ভাবত ইনি বুঝি আমাদের একান্ত আপনজন। কঠোর পরিশ্রমের ফলে ক্রিস্টিনের সুস্বাস্থ্য ভেঙে পড়ে। 1911 সালের প্রথম দিকে নিবেদিতার সঙ্গে ক্রিস্টিনের কিছু মত পার্থক্য দেখা দেয়। এতদিন ধরে যে ক্রিস্টিন ছিলেন ওই মহিলা বিদ্যালয়ের প্রাণপ্রতিমা, তিনি কোনো অজ্ঞাত কারণে আর এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকতে চাইলেন না। যেদিন সরাসরি নিবেদিতার মুখের উপর তাঁর এই অনিচ্ছার কথা বলেছিলেন সেদিন নিবেদিতার চোখের তারায় ঘুম ছিল না। এই ঘটনার কয়েক মাস পরে দার্জিলিংয়ে নিবেদিতা মহাপ্রয়াতা হন। এই খবর শুনে ক্রিস্টিন খুবই কষ্ট পেয়েছিলেন। তিনি পরে আবার নিবেদিতা স্কুলে ফিরে এলেন। ইতিমধ্যে নিবেদিতা উইল মারফত স্কুলের সব দায়িত্ব ক্রিস্টিনকে অর্পণ করেছিলেন। নিজের স্বাস্থ্যোদ্ধারের আশায় ক্রিস্টিন ফিরে আসেন আমেরিকায়। এটি হল 1914 সালের ঘটনা। তখন প্রথম বিশ্বযুদ্ধের আগুন গোটা পৃথিবীতে তপ্ত করেছে। ক্রিস্টিন এই সময় ভারতে আসতে পারলেন না, কিন্তু
এক মুহূর্তের জন্য ভারতকে ভুলে থাকতে পারেননি। বিদেশে থেকে একটির পর একটি বক্তৃতা সভায় যোগ দিয়ে ভাষণ দিতেন। বেদান্ত দর্শন এবং বেদান্ত সাহিত্যের উপর তাঁর ভাষণ শুনে প্রতীচ্য দেশের মানুষেরা অবাক হয়ে যেতেন। ক্রিস্টিনের এই ভাষণ শুনে অনেক ভোগবাদী মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন ঘটে যায়। অনেকেই হিন্দু ধর্মের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করেন। 1924 সালে ক্রিস্টিন ভারতে ফিরে এলেন। বোসপাড়া লেনে গিয়ে দেখলেন যে বাড়িটিকে কেন্দ্র করে নিবেদিতার স্বপ্ন একদিন আকাশ ছুঁয়েছিল, সেই বাড়িটি ভেঙে পড়েছে। স্কুল এখন ভগিনী সুধীরার তত্ত্বাবধানে অন্য জায়গায় চলে গেছে। ভগ্ন স্বাস্থ্য ক্রিস্টিন আর এই স্কুলের দায়িত্ব নিতে চাননি। তিনি এলেন হিমালয়ের কোলে আলমোড়ায়। শ্রী বশী সেনের কটেজে বেশ কিছুদিন কাটালেন। তার সঙ্গে 1928 সালে ফিরে গেলেন আমেরিকায়। স্বামী ব্রহ্মানন্দ তাকে বারবার ভারতে ফিরে আসতে অনুরোধ করেছিলেন। ক্রিস্টিন তখন খুবই দোটানার মধ্যে পড়েছেন। ভারত তাকে অজানা আকর্ষণে ডাক দিচ্ছে। ভারত যাত্রার জন্য তিনি প্রস্তুত হলেন। ইতালি থেকে জাহাজের টিকিট বুকিং করা হলো। কিন্তু হায়, তখন যে ডাক এসে গেছে পরপারের থেকে। 1930 সালের 27শে মের এক নির্মল প্রভাতে এ জীবনের সকল খেলার অবসান হলো। এই হলো লজ্জাশীলা সিস্টার ক্রিস্টিনের জীবন কথা। স্বামীজির স্বপ্নকে সফল করার জন্য তার উদ্যমের কোনো অন্ত ছিল না, কিন্তু প্রতিবন্ধকতার পাহাড় সৃষ্টি করে দরিদ্রতা ও ভগ্ন স্বাস্থ্য। তাই বোধহয় অনেক স্বপ্নের জলছবি চোখের তারায় এঁকে পৃথিবীকে চিরবিদায় জানিয়ে চলে যেতে হয়েছিল এই বিদেশিনী কন্যাটিকে। এখনো যদি আমরা ভগিনী নিবেদিতা স্থাপিত ওই বিদ্যালয়ে যাই, তখন নেপথ্যচারিণী সিস্টার ক্রিস্টিনের কথা বারবার মনে পড়ে যায় আমাদের। কতখানি ত্যাগ, তিতিক্ষা, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি থাকলে তবে এইভাবে পরার্থ জীবন উৎসর্গ করা যায়, তা কি আমরা অনুভব করতে পারি?